আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষ। তো আজকে আমরা চলে আসলাম 5 নাম্বার লেকচারে। তো 5 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব লাইন ইন্টিগ্রাল নিয়ে। তো ভেক্টর ইন্টিগ্রালের লাইন ইন্টিগ্রাল একটা অংশ। তো লাইন ইন্টিগ্রাল বলতে আমাদের আসলে কি বোঝায় এটা আগে জেনে নিই। তো লাইন ইন্টিগ্রাল হচ্ছে আমাদের ওয়ার্ক ডান বের করার জন্য আমরা লাইন ইন্টিগ্রাল প্রয়োগ করে থাকি। তো বাস্তবসম্মত কিছু ব্যাখ্যা বলতে গেলে আমরা বলতে পারি যে দুইটা রাস্তা কল্পনা করো, যে দুইটা রাস্তা আছে যার এন্ডিং পয়েন্ট এবং বিগিনিং পয়েন্ট একই, মানে দুইটা রাস্তারই শুরুর যে বিন্দু শেষ যে বিন্দু একই, কিন্তু প্রথম যে রাস্তাটা তার ঢাল বেশি, মানে একটু ঢালু টাইপের এবং ঢাল বেশি, এবং দ্বিতীয় রাস্তাটা একটু আঁকা বাঁকা কিন্তু এর ঢাল কম। ঠিক আছে, তাহলে প্রথম ও দ্বিতীয় রাস্তায় যদি একটা গাড়ি চালানো হয়, গাড়ি চালালাম, তাহলে গাড়ির যে ফুয়েল কনজাম্পশন এটা কি পার্থক্য হবে। কেন পার্থক্য হবে? কারণ যে প্রত্যেক মিনিটে যে বেগের পরিবর্তন হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে, এর কারণে ফোর্স ফোর্স পরিবর্তন হচ্ছে, যার কারণে ডাইরেকশন ও পরিবর্তন হচ্ছে। যখন আমরা আঁকাবাঁক পথে যাব তখন ডাইরেকশনের পরিবর্তন হবে, যখন সোজা পথে যাব তখন আমাদের ডাইরেকশন একরকম হবে, আঁকাবাঁকা পথে গেলে ডাইরেকশন আলাদা রকমের হবে। এই ডাইরেকশন পরিবর্তনের সাথে আমাদের কি কাজের পরিবর্তন হবে। এই কাজের পরিবর্তন যেটা দিয়ে আমরা পরিমাপ করি সেটাই হচ্ছে আমাদের লাইন ইন্টিগ্রাল। আবার আরেকটা ব্যাখ্যা যদি বলতে চাই, তাহলে দেখো যে নদীর এই পাশ থেকে ওই পাশে একটা নৌকা যাবে, হ্যাঁ, নৌকা যাবে এবং নদীতে স্রোত আছে। স্রোতের কারণে নৌকার বেগের প্রতি মিনিটে অথবা সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে। ধরো প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। ধরো প্রথম সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, এইভাবে করে বৃদ্ধি পাচ্ছে। এর কারণে যে নৌকাটা যাওয়ার সময় বেগের পরিবর্তনের একটা মূল কারণ কিন্তু স্রোতের কারণেই মূলত বেগের পরিবর্তন হচ্ছে। এই স্রোত যে বাধা সৃষ্টি করছে, এই বাধা সৃষ্টির টোটাল যে বাধা, এটা আমরা নির্ণয় করি হচ্ছে লাইন ইন্টিগ্রালের মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছো যে লাইন ইন্টিগ্রাল আমরা বাস্তব জীবনে কোন কোন জায়গায় ইউজ করি। তো আমরা কিছু ম্যাথ দেখবো যে লাইন ইন্টিগ্রাল কিভাবে আমরা করে থাকি। তো ফার্স্টে দেখো একটা ভেক্টর এফ নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের F1i প্লাস F2j ক্যাপ প্লাস F3k ক্যাপ, এটা, এবং আর হচ্ছে একটা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে আমরা xi yj প্লাস zk দ্বারা প্রকাশ করে থাকি। এখন দেখো যে dr নতুন টার্ম, এটাকে আমরা কি লিখতে পারি? অবস্থান ভেক্টর r, আর dr যদি লিখি তাহলে এটাকে লিখতে পারবো dx অফ i প্লাস ডি ওয়াই অফ জে প্লাস ডি জেড অফ কে। এইটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে, হ্যাঁ, তোমাদের ফিজিক্সেও কাজে লাগবে। যদি 1-1-এ থাকো তোমাদের ফিজিক্সে এটা কাজে লাগবে। তো এটা গেল। আর দেখো যে এফ ডট ডিআর, মানে এইটার সাথে এইটা ডট প্রোডাক্ট করছি, তাহলে কি হবে দেখো যে আই আই চলে যাবে, তার মানে F1 ডিএক্স প্লাস F2 ডিওয়াই প্লাস F3 ডিজেড, ডট প্রোডাক্ট করলাম ডিরেক্ট। এখন দেখো এই যে লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে, লাইন ইন্টিগ্রালের ম্যাথে মূলত দুইটা জিনিস দেখে বুঝতে পারবা যে এটা হচ্ছে লাইন ইন্টিগ্রালের ম্যাথ। ফার্স্ট অফ অল যে ফাইন্ড দ্য লাইন ইন্টিগ্রাল, এরকম কিছু লেখা থাকবে, অথবা তোমাদের জন্য লেখা থাকবে এই যে ইন্টিগ্রেশন সি, নিচের সি লেখা থাকবে, এরপরে এফ ডট ডিআর, এরকম কিছু লেখা থাকলে তোমাদের বুঝতে হবে এটা হচ্ছে লাইন ইন্টিগ্রালের ম্যাথ। ঠিক আছে, দেখো এখানে লাইন ইন্টিগ্রাল বের করতে বলছে, তাহলে এইটা লাইন ইন্টিগ্রাল কিভাবে বের করবো? এই যে দেখো ইন্টিগ্রেশন যেটা দেওয়া আছে এই পাশে হুবহু ওই লিমিট সহ ইন্টিগ্রালটা বসে যাবে। এরপরে এফ ডট ডিআর, এই যে এটা মান পাইছি এটা হুবহু এখানে বসাই দেব, F1 dx প্লাস F2 dy প্লাস F3 dz। ঠিক আছে, এই ছিল আমাদের সূত্র। লাইন ইন্টিগ্রালের যত সূত্র লাগে এইগুলা জানলেই তোমাদের সব ম্যাথ করতে পারবা লাইন ইন্টিগ্রালে। তো এই সূত্র বেসিক যে জিনিসগুলো জানার দরকার আমি লিখে দিলাম। এবার আমরা ম্যাথে প্রবেশ করব এবং দেখব যে লাইন ইন্টিগ্রালের ম্যাথ কিভাবে সলভ করা যায়। তো দেখো আমরা একটা ম্যাথ নিয়েছি, ম্যাথে বলছে ইভালুয়েট লাইন ইন্টিগ্রাল ফর এফ, একটা ভেক্টর দেওয়া আছে অ্যালং দ্য ফলোইং পাথ। ফলোইং পাথ বলতে এই বিন্দু থেকে এই বিন্দুর যে পাথটা ফলো করে ওই জায়গায় আমাদের লাইন ইন্টিগ্রাল প্রয়োগ করতে হবে। তো এটার জন্য প্রথমে আমাদের ভেক্টরটা দেওয়া আছে, এই ভেক্টর দেওয়া থাকলে আমরা F1 F2 এবং F3 বের করে নিতে পারবো। তাহলে তোমরা ফার্স্টে লিখবা, এটা লিখবা হিয়ার F is equal to 3 x square I plus
2xz মাইনাস yj প্লাস zk এটা দেওয়া আছে। এখন দেখো দুইটা পয়েন্ট দেওয়া আছে এবং আমরা জানি দুইটা পয়েন্ট দেওয়া থাকলে আমাদের লাইনের সমীকরণ কিভাবে বের করতে হয়। এগুলো আমরা নিচ ক্লাসে পড়ছি যে দুইটা পয়েন্ট দেওয়া থাকলে এই দুইটা পয়েন্টের মধ্যে যে লাইনটা আঁকা হয় ওটা সমীকরণ। কিন্তু আমরা ইউনিভার্সিটিতে আসার পরে 3 ডাইমেনশনালের ক্ষেত্রে এটা শিখছি। এটা আমাদের 1-1 ছিল, সেটা হচ্ছে কি এই যে তিনটা পয়েন্ট দেওয়া থাকলে এই দুইটা বিন্দুর মধ্যে আমরা স্থানাঙ্ক ইউজ করে আমরা লাইনের সমীকরণটা বের করতে পারি। এটা হচ্ছে 1-1 এর কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোমরা পড়ে থাকবে, আমি অবশ্য এখনো পড়াইনি, ওইটা আমরা পরে পড়াবো। তো যাই হোক, তো এটা 1-1 শিখে ফেলবা, ঠিক আছে, যে কিভাবে বের করতে হয়। ওই সেই আমাদের যে ইন্টারের সূত্র দুইটা বিন্দুর মধ্যে সমীকরণ বের করার, ওইটা ইউজ করলেই হয়। কিন্তু এখানে তিনটা বিন্দু আছে, তো এটা কিভাবে বের করতে হয় আমি শিখাই দিচ্ছি। তো দেখো যে তিনটা বিন্দু যেহেতু দেওয়া আছে, তাহলে যে তিনটা দাগ দিবা, এরপরে x মাইনাস x1, x2 মাইনাস x1, y মাইনাস y1, y2 মাইনাস y1, z মাইনাস z1, z2 মাইনাস z1 ইজ ইকুয়াল টু, এই জায়গায় তোমরা টি দিতে পারো, কে দিতে পারো, যা ইচ্ছা দাও, আমি ধরলাম টি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সমীকরণ নির্ণয়ের, দুইটা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ নির্ণয় 3 ডাইমেনশনালের ক্ষেত্রে, ঠিক আছে। আর 2 ডাইমেনশনালের ক্ষেত্রে এই দুইটা থাকে, আমরা নিচ ক্লাসে দেখছি। এখন তোমরা পয়েন্টগুলো বসাই দাও। এখন যদি পয়েন্টগুলো বসাই দাও তাহলে এখানে x মাইনাস x1 কত 0, আর নিচে 2 মাইনাস 0, আর এই জায়গায় y মাইনাস 0 আর 1 মাইনাস 0, আর এই জায়গায় z মাইনাস 0, 3 মাইনাস 0 ইজ ইকুয়াল টু টি। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো লেখা যায়, কি লেখা যায়, এখান থেকে যদি x এর মানটা বের করি তাহলে x সমান লেখা যায় 2t, y এর মান বের করলে y সমান শুধু t, এবং z এর মান বের করলে z এর মান 3t। এখন আমরা তিনটা সমীকরণ যে পেয়ে গেলাম, এই তিনটা সমীকরণকে দেখো যে শুধু টি এর মাধ্যমে আনার চেষ্টা করব, অথবা শুধু x, শুধু y, শুধু z, যে কোনো একটাই আনার চেষ্টা করবা, ঠিক আছে। তো দেখো যে টি এর মাধ্যমে আমরা আনছি, এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। তো ডিফারেন্সিয়েশন করলে এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে, যেটা দিয়ে ডিফারেন্সিয়েশন করবা সবগুলাকে একই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো যে আমি যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে লেখা যায় dx is equal to 2dt, এটা আমি ডিরেক্ট লিখতে পারি, ঠিক আছে। আর এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে dy is equal to dt, এটা লেখা যায়। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে dz is equal to 3dt। তো ডিফারেন্সিয়েশন করার পরে এখন আমাদের বের করতে হবে লাইন ইন্টিগ্রাল, মানে এত f ডট dr। এখন এটাকে আমরা কি লিখতে পারি, আমি সূত্রের ক্ষেত্রে দেখাইছি, সেটা হচ্ছে মানে ইন্টিগ্রেশন অফ c, তারপরে f1 অফ dx প্লাস f2 অফ dy, f3 অফ dz। এখন দেখো যে এই জায়গায় আমাদের লিমিট বসাতে হবে। লিমিট আমরা কিসের বসাবো, কোশ্চেন হচ্ছে লিমিট আমরা কিসের বসাবো ভাই। দেখো যে আমরা যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি সেটার লিমিট বসাইতে হবে। আর এখানে আমাদের কিসের মান দেওয়া আছে, এক্স ওয়াই জেড এর, কিন্তু আমরা এখানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমাদের টি এর সাপেক্ষে লিমিট নিতে হবে। টি এর মানের মাধ্যমে এক্স ওয়াই জেড কে আনতে হবে, সবকিছু টি এর মাধ্যমে আনতে হবে, কেননা আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে এখন আমরা এই যে দেখো যদি এক্স এর মান নিই তাহলে এখানে লিখবা হোয়েন x is equal to 0, তখন হচ্ছে t সমান কত, এবং যখন x is equal to 2 তখন t সমান কত, এরকম করতে পারো। অথবা তোমরা করতে পারো y এর মান নিতে পারো, y সমান 0 তখন t কত, y সমান 1 তখন t কত, এভাবে করে t এর মানটা বের করে নিতে হবে। নেওয়ার পরে এই জায়গায় লিমিট বসাতে হবে, কেননা আমরা সব কিছুকে t এর মাধ্যমে আনবো, ঠিক আছে। তাহলে দেখো যে এই জায়গায় x সমান 2t ধরে নিছি, তাহলে x এর মান যদি 0 বসাও t এর মানও 0 হচ্ছে, তাহলে t এর মান 0। আবার দেখো যে x এর মান যদি 2 বসাও তাহলে t এর মান কত, 2/2 মানে 1, t এর মান 1। তো আমরা t এর মানটা বের করে রাখলাম। এখন আমরা কি করব, এই জায়গায় ইন্টিগ্রেশন c পর্যন্তই রাখছি, পরের বার আমরা t এর মানটা বসাবো। যখন আমরা সবকিছুকে t এ কনভার্ট করব তখন আমরা t এর লিমিটটা বসাবো, তার আগে লিমিট বসানো যাবে না, ঠিক আছে। এখন আমরা t এর মান এখনো বসাইনি। তো দেখো যে এখানে f1 যেটা সেটা হচ্ছে 3x², আগের ক্লাসে বলছি f2 এটা, f3 এটা, তার মানে 3x² dx প্লাস f2 কোনটা 2xz
মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস এফ থ্রি জেড জেড ইন্টু ডিজেড। এখন আমরা টি এর লিমিটটা বসাবো আর সব কিছুকে টি এর মাধ্যমে আনবো। তো টি এর লিমিট কত? 0 to 1, তার মানে এখানে বসাই দাও 0 থেকে 1। এখন দেখো 3x² আছে, আমি কি বলছি সব কিছু টি এর মাধ্যমে আনবো, তাহলে x², x এর মান কত? x সমান 2t, তার মানে এখানে লেখা যায় 3 ইন্টু 2t হোল স্কোয়ার। আর dx সমান কি? dx সমান 2dt, মানে 2d অফ t। এটা আমাদের কাজ শেষ, ঠিক আছে। এরপরে এখানে বসাবো। তো এখানে বসাইলে আমরা কি লিখতে পারি? এই যে 2x, মানে এই জায়গায় 2 ইন্টু x সমান কি? 2t। এই যে দেখো x সমান 2t, তার মানে এখানে বসাই দিলাম 2t। z সমান কি? z সমান 3t, তার মানে 3t। আর মাইনাস y, y এর মান কত? শুধু t। আর dy মানে কত? dy মানে dt, এই জায়গায় dt বসাই দেব। এরপরে প্লাস z, z সমান 3t, 3t। আর dz সমান 3dt, 3dt। আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখন আমরা কি করব? এই যে dt দেখো সব জায়গায় আছে, dt গুলা বাইরে রেখে দেব, এরপরে ক্যালকুলেশন করব। তাহলে এটাকে লেখা যায় 0 to 1। এখন যদি এই জায়গায় ক্যালকুলেশন করো, দেখো যে এই জায়গায় 3 আছে আর 2 মানে কত? 6। আর এই জায়গায় 4 আসবে, মানে 424, 24t²। এই জায়গায় আমরা পাইলাম। এরপরে এখানে দেখো 2 2 4, 3 4 12, 12t² প্লাস 12t² মাইনাস t। এরপরে 3 থেকে 9 t dt, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো 24 আর 12 কত হয়? 36, মাইনাস টি আর প্লাস 90, তার মানে এটাকে লেখা যায় 0 to 1 36t² প্লাস 8t dt। দেখো আমরা লাস্টে এটা পাইলাম। এইটা পাওয়ার পরে তোমরা বড় করে ইন্টিগ্রেশন করে মান বের করতে পারো, অথবা এটা তোমরা ডিরেক্ট ক্যালকুলেটর বসাই দেবা। আমি যেটা বলি কি, যে এত দূর আসার পরে তোমরা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দেবা, ক্যালকুলেটর মান বের করে দেবে। এটা ক্যালকুলেশন করে দেখবা যে এটার মান আসছে 16, আর 16ই আমাদের রাইট আনসার, ঠিক আছে। তো এই ছিল 1 নাম্বার ম্যাথটি। এরপরে আমরা 2 নাম্বার ম্যাথে যাব। তো দেখো 2 নাম্বার ম্যাথে তুলছি, ম্যাথটাই কি বলছে? ইভ্যালুয়েট এত। এই যে দেখো, এই যে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সি, মানে লাইন ইন্টিগ্রাল। এইভাবে করেও অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকতে পারে। এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল ফর এফ একটা ভেক্টর অ্যালং দ্য পাথ। পাথ দেওয়া আছে এবং কার্ভের সমীকরণ দেওয়া আছে। আগেরটা আমাদের পয়েন্ট দেওয়া ছিল, এখানে সমীকরণ ডিরেক্ট দিয়ে দিছে। এরপরে দেখো পয়েন্টও দিয়ে দিছে, কোনটার? এক্স এর পয়েন্ট দিয়ে দিছে। যেহেতু এক্স এর পয়েন্ট দিয়ে দিছে, তাহলে আমরা সব কিছুকে এক্স এর মাধ্যমে প্রকাশ করব। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট, যে যেটা পয়েন্ট দেওয়া থাকবে সেটার মাধ্যমে সবকিছু মানে প্রকাশ করব। তো এখন আমরা ম্যাথটা শুরু করি। ফার্স্টে এফটা তুলে ফেলি। এফ যেটা দেওয়া আছে সেটা তুলে ফেললাম, 3x² i প্লাস 2xz মাইনাস yz ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন আমাদের এই যে দেখো সমীকরণ দেওয়া আছে, এটাকে আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করব সবগুলাকে। দেখো এখানে দেখা আছে x² ইজ ইকুয়াল টু 4y, আর আরেকটা হচ্ছে 3x³ ইজ ইকুয়াল টু 8z। এখন এটাকে লেখা যায় x²/4 ইজ ইকুয়াল টু y। এরপর এটাকে লেখা যায় 3x³/8 ইজ ইকুয়াল টু z। তার মানে আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করে ফেললাম, ওয়াই কেও জেড কেও। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব কিসের সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লেখা যায় 2x/4 ইজ ইকুয়াল টু dy dx। তার মানে এখানে লেখা যায় x/2 dx ইজ ইকুয়াল টু dy। এরপরে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে 3 ইন্টু 3x²/8 ইজ ইকুয়াল টু dz/dx। তার মানে এটাকে লেখা যায় 9/8 x² dx ইজ ইকুয়াল টু dz। দেখো আমরা dy এর মাধ্যমে dx কে প্রকাশ করে ফেলছি, dz কেও dx এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। এর মানে হচ্ছে সবকিছু আমাদের x এর মাধ্যমে কনভার্ট করা শেষ হয়ে গেছে। এখন আমরা লাইন ইন্টিগ্রাল বের করব। তো লাইন ইন্টিগ্রাল কোনটা? এই যে f(c) ডট dr, অথবা এটাকে এই চিহ্নের মাধ্যমে লিখতে পারো তোমরা। এটা সমান আমরা কি জানি? c f1 dx প্লাস f2 dy প্লাস f3 dz। এখন এখানে লিমিট দেওয়া আছে কোনটা? x এর লিমিট বসাবো। কখন বসাবো? যখন আমরা সবকিছু x এর মাধ্যমে প্রকাশ করব তখন লিমিট বসাবো, তার আগে নয়। তাহলে এই জায়গায়
এফ অফ সি এফ ওয়ান কোনটা 3x² dx প্লাস এফ টু কোনটা 2xz মাইনাস ওয়াই ডিওয়াই আর এফ থ্রি কোনটা জেড ডিজেড। এখন আমরা লিমিট বসাবো, কেননা এই লাইনে আমরা সবকিছুকে এক্স এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে এখানে লেখা যায় 0 to 3x² dx, এটা সবকিছু এক্স এর মাধ্যমে দেওয়া আছে। এরপরেরটা দেখো যে এই জায়গায় 2xz, জেড সমান কি, এই যে জেড সমান আমরা দেখছি 3x³/8, তাহলে এখানে লেখা যায় 2x ইন্টু 3x³/8 ইন্টু এক্স মাইনাস ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে x²/4 এইটা, আর ডিওয়াই মানে কোনটা, ডিওয়াই মানে x/2 dx আর প্লাস জেড এর মান কত, জেড এর মান পাইছি 3x³/8 আর ডিজেড এর মান কত, ডিজেড 9/8 x² dx। ঠিক আছে, এখন আমরা dx গুলাকে ওই পাশে রাখবো। তাহলে এখানে লেখা যায় 0 to 3x² প্লাস এই জায়গায় কি লেখা যায় দেখো, x⁴ হচ্ছে, আর নিচে কি আসছে, নিচে আসছে 3/4 x⁴ মাইনাস এই জায়গায় x²/4। ঠিক আছে, এখন দেখো এটার সাথে কি গুণ আছে আমাদের, x/2, তারপর এই জায়গায় 27/64 x⁵, এইটার সাথে আমাদের dx গুণ অবস্থায় আছে। দেখো যে এই জায়গায় এটা গুণ করা হয়নি, এটা গুণ করে দিয়ে তারপরে আমরা ইন্টিগ্রেশনে যাব। 0 to 3x² প্লাস, এখন যদি এটা গুণ করো তাহলে এখানে লেখা যায় 3/8 x⁵ মাইনাস x³/8 প্লাস 27/64 x⁵ dx। এখন আমি কি বলছি যে এই পজিশনে আসার পরে ক্যালকুলেটর ইউজ করতে হবে। ক্যালকুলেটর ইউজ করার পরে তোমরা মান বের করবা, লিমিট দেওয়া আছে, ক্যালকুলেটরে এটা তুলবা, তোলার পরে মান পেয়ে যাবা। তো এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই ছিল আমাদের লাইন ইন্টিগ্রালের ম্যাথমেটিক্স। এরপরে লেকচারে আমরা গ্রিনস থিওরামের সবকিছু জানার চেষ্টা করব।